মা তার সন্তানের জন্য সব করতে পারে, এমনকি সাক্ষাৎ ঈশ্বর বা শয়তানের বিরুদ্ধেও লড়তে পারে। আজকের গল্পটা এমনই এক মায়ের, যে নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সাধারণ এক শিক্ষিকা থেকে হয়ে ওঠে সাক্ষাৎ মা কালী। কিন্তু কেন একটা গোটা গ্রাম তার মেয়ের রক্তের জন্য মরিয়া হয়ে উঠেছিল? কি সেই ভয়ঙ্কর রহস্য যা লুকিয়েছিল চন্দনপুরের মাটিতে? গ্যারেন্টি দিচ্ছি, এই সিনেমার গল্প আপনার গায়ে কাঁটা দেবে, তাই এক মুহূর্তও মিস করা যাবে না এই ভিডিও। এমন এক গ্রামের কথা ভাবুন তো, যেখানে কন্যা সন্তান জন্মানোটা কোনো উৎসব নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপ। যেখানে গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বলি দিতে হয় নিজেরই নিষ্পাপ মেয়েকে। কিন্তু কি হবে যখন এক মা এই শতবর্ষের পুরনো প্রথা ভাঙার সাহস দেখাবে? কিভাবে সে একাই লড়বে এক রক্ত পিপাসু শয়তানের সাথে, যে শয়তান তার মেয়ের শরীরেই নিজের বংশবিস্তার করতে চায়? তো বন্ধুরা, আজ আমরা এমন একটি সিনেমার ব্যাখ্যা করব যা সম্প্রতি থিয়েটারে মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম মা, যেখানে দেবী কালীর রূপ ধারণ করে এক অসুরের সাথে যুদ্ধ করা হয়, যে একটি অভিশাপে আবদ্ধ। তো চলুন আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আমরা মা সিনেমার ব্যাখ্যা শুরু করছি। সিনেমার শুরুতে আমাদের চন্দনপুর গ্রাম দেখানো হয়। সেখানে আমরা দেখি যে মা কালীর আরাধনা চলছে। এরই সাথে আমরা দেখি জমিদারের স্ত্রী গর্ভবতী ছিলেন, আজ তার সন্তান হওয়ার কথা। নিচে মা কালীর আরাধনা চলছিল, আর উপরে তার স্ত্রীর সন্তান জন্ম হতে যাচ্ছিল। কিন্তু সবার মনে এবং মুখে যেন এক আতঙ্কের পরিবেশ ছিল। এরপর তাদের কাছে খবর আসে যে ছেলে হয়েছে, কিন্তু তারা যমজ সন্তান এবং অন্যটি একটি মেয়ে। যখনই তারা জানতে পারে যে একটি মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত আরাধনা থেমে যায়। চারিদিকে যেন শোকের ছায়া নেমে আসে। সারা মহলে এবং মহলের চারপাশে অনেক ঘন জঙ্গল ছিল, যেখান থেকে প্রচণ্ড চিৎকারী শব্দ আসছিল, যেন কোনো দৈত্য বা রাক্ষস চিৎকার করছে। এরপর আমরা দেখতে পাই যে মেয়েটি জন্মেছে, তাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং সবাই মিলে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে একটি শিলা পাথর রাখা ছিল, যার উপর বাচ্চাটিকে রাখা হয় এবং মা কালীর এক দূতের দ্বারা তার বলি দেওয়া হয়। আর একটি মন্ত্র পাঠ করা হয়, যেখানে তারা বলে, যদি এই মেয়ের রক্ত মাটিতে পড়ে তাহলে রাক্ষস আমাদের ভূমি থেকে দূরে থাকবে। হে রাক্ষস, তুই দূরে চলে যা। এই বলেই সেই মেয়েটি বাচ্চাটির বলি দিয়ে দেয় এবং আমরা দেখি একটি রাক্ষস যে তাদের দিকে এগিয়ে আসছিল, সে সেখানেই থেমে যায়। এরপর 40 বছর পরের কলকাতার দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা একটি আর্ট এক্সিবিশন মানে শিল্প প্রদর্শনী দেখতে পাই। সেখানে আমরা অম্বিকাকে দেখি, তিনি একজন শিক্ষিকা। তিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের মা কালী সম্পর্কে বোঝাচ্ছিলেন। তিনি তার ছাত্রছাত্রীদের কিছু ছবি দেখাচ্ছিলেন। মা কালীর হাতে একটি রাক্ষসের মাথা ছিল। একটি বাচ্চা জিজ্ঞাসা করে, ম্যাডাম ইনি কে? তখন ম্যাডাম বলেন, এর নাম রক্তবীজ। অম্বিকা বলেন যে এই রাক্ষসটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে দেবতাদের ওপরেও ভারী পড়তে শুরু করেছিল। সে সমস্ত দেবতাদের হারাতে শুরু করেছিল এবং তাণ্ডব চালাচ্ছিল। তখন সমস্ত দেবতারা মায়ের কাছে গিয়েছিলেন। কোন মা? মা পার্বতী। বাচ্চারা বিপদে পড়লে মাকে একলা ছেড়ে দেন? তিনিও তাদের একা ছাড়েননি। তিনি তার সবচেয়ে রুদ্র রূপ ধারণ করেছিলেন, যা হলো মা কালী। এরপর তিনি সেই রাক্ষসের ধর থেকে মাথা আলাদা করে দেন। কিন্তু এই রাক্ষসের রক্তের প্রতিটি ফোঁটা যেখানেই পড়ছিল, সেখান থেকে একটি নতুন রাক্ষস জন্ম নিচ্ছিল। এতটাই ভয়ঙ্কর ছিল রক্তবীজ। তখন মা কালী তার মাথা কেটে ফেলেন এবং যে রক্ত বের হচ্ছিল তা তিনি নিজের জিভ দিয়ে দেহের ভেতরে নিয়ে নেন। মা কালী এতটাই ভয়ঙ্কর ছিলেন, রক্তবীজের শরীরের এক ফোঁটা রক্তও তিনি মাটিতে পড়তে দেননি। সেই রক্ত নিজের মধ্যে ধারণ করে নিয়েছিলেন। এইভাবেই মা কালী রক্তবীজকে পরাজিত করেন এবং তার মাথা নিজের হাতে ধরে নেন। ঠিক তখনই আমরা দেখি যে সেশনটি শেষ হয় এবং শুভঙ্কর আসে। শুভঙ্কর আর কেউ নয়, চন্দনপুরেরই ছেলে ছিল, অর্থাৎ জমিদারের সেই ছেলেটি যে প্রথমে জন্মেছিল। আজ সে কলকাতায় এসে স্থায়ী হয়েছে এবং অম্বিকার সাথে বিয়ে করেছে। তাদের একটি মেয়েও ছিল, যার নাম শ্বেতা। শুভঙ্কর অনেক আগেই চন্দনপুর ছেড়ে দিয়েছিল। সে কলকাতায় এসে স্থায়ী হয়ে গেছে। আজ তার একটি মেয়ে আছে, কিন্তু গ্রামের কেউ জানে না যে তার মেয়ে আছে। সবাই এটাই জানে যে তার একটি ছেলে হয়েছে, কারণ প্রথা অনুযায়ী কালী পুজোর দিন যে মেয়েরই জন্ম হবে তার বলি দেওয়া হবে, নাহলে সেই রাক্ষস আবার গ্রামে তাণ্ডব চালাবে। কিন্তু শুভঙ্কর এখানে এসে একদম স্থায়ী হয়ে গেছে। সে গ্রামে আর কখনো যায় না এবং গ্রামের কেউ জানেও না যে শুভঙ্করের মেয়ে হয়েছে। সবাই জানে যে শুভঙ্করের ছেলে হয়েছে।
সব কিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দনপুর থেকে একটি ফোন আসে, যেখানে জয়দেব, যিনি তার কাকা ছিলেন, তাকে ফোন করে জানান যে তোমার বাবা আর নেই, তোমার বাবার মুখাগ্নি করার জন্য তোমাকে আসতেই হবে বাবা। শুভঙ্করের মেয়েও চন্দনপুর যাওয়ার জন্য খুব জেদ করে। সে আজ পর্যন্ত জানতও না যে চন্দনপুরে তার পুরো পরিবার আছে। শুভঙ্কর সবসময় তার মেয়ের কাছ থেকেই সব কিছু লুকিয়ে রেখেছে। তার মেয়ের বয়স এখন 12 বছর হতে চলেছে। সেও একজন মেয়ে হয়ে ওঠার পথে ছিল, অর্থাৎ আর কিছুদিন পরেই তার ঋতুস্রাব মানে পিরিয়ড শুরু হওয়ার কথা ছিল। শুভঙ্করকে রাতে একাই বেরোতে হলো, অম্বিকা আর নিজের মেয়ে শ্বেতাকে ছেড়ে। অম্বিকা তাকে একা ছাড়তে চায় না, কিন্তু তবুও শুভঙ্কর বলে যে আমাকে একাই যেতে হবে। গ্রামের লোকেরা যদি জানতে পারে যে আমার মেয়ে হয়েছে, তাহলে তারা আবার সেই পুরনো দিনের কথা তুলবে এবং আবার সেই সব রিচুয়ালের জন্য আমাকে জোর করা হবে, যা আমার একদম পছন্দ নয়। আমি অনেক আগে থেকেই বিশ্বাস করি যে এসব কিছুই কুসংস্কার। সে চুপচাপ নিজের মেয়ে আর স্ত্রীকে রেখে ওখান থেকে চন্দনপুরের জন্য বেরিয়ে পড়ে। চন্দনপুর পৌঁছানোর পর সে তার বাবা শেষকৃত্য সম্পন্ন করে এবং জয়দেব কাকার সাথে দেখা করে। সে জয়দেব কাকাকে বলে যে কাকা, আমি এই পুরো হাভেলিটা বিক্রি করে দিতে চাই, কারণ আমি এখানকার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কলকাতায় স্থায়ী হয়েছি। আমার ছেলেকেও আমি এখানে আনতে চাই না। জয়দেব কাকা বলেন যে ছেলে না, মেয়ে বল, আমি ছাড়া গ্রামের আর কেউ জানে না। আমি জানি তুই তো আমার নিজের রক্ত, আমি কাউকে বলবো না। সে জয়দেব কাকার উপর ভরসা করে এবং বলে যে তাড়াতাড়ি একজন ব্রোকার মানে জমির দালাল খুঁজুন, আমি আজ রাতেই বেরিয়ে যাব। এই শুনে কাকা বলেন যে আজ রাতটা থেকে যা। সে অম্বিকাকেও ফোন করে, সেও তাই বলে। অম্বিকাও তাকে বলে যে অনেকটা লম্বা ড্রাইভ করে তুমি পৌঁছেছ, কিন্তু ওখানে শুভঙ্করের একদম মন টিকছিল না। শুভঙ্কর রাতে ওখান থেকে বাবার অস্থি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মনে হচ্ছিল যেন শুভঙ্করের ওপর কেউ নজর রাখছে, সেই রাক্ষস, সেই দৈত্য। শুভঙ্কর ওখান থেকে বেরিয়ে পড়ে। চন্দনপুরের রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। ঠিক তখনই আমরা দেখি যে শ্বেতা নিজের ট্যাবলেটে অনেক ছবি আঁকত। তখনই তার মা অম্বিকা একটি পেন্টিং লক্ষ্য করে, যেটা ছিল একটা গাছের। আর সেই গাছের ছবিটা সে যখন শুভঙ্করকে পাঠায়, শুভঙ্কর ভয় পেয়ে যায়। সে বলে এই গাছটার ছবির ব্যাপারে শ্বেতা কিভাবে জানলো? এই গাছটা তো চন্দনপুরে আছে আর এটা অভিশপ্ত। সে ঘাবড়ে গিয়ে গাড়ি থামিয়ে দেয় এবং ধূমপান করতে শুরু করে। ঠিক তখনই যেন সেই দৈত্যটা তার শিকড় ছড়িয়ে দেয় এবং পুরো গাড়িটাকেই আঁকড়ে ধরে। সে শুভঙ্করকে সেখানে তার শিকড় দিয়ে পেঁচিয়ে ধরে পুরো গাড়িতেই আগুন লাগিয়ে দেয়। শুভঙ্করের মৃত্যু হয়েছে। অম্বিকা আর শ্বেতার সাথে দেখা করার জন্য কলকাতায় জয়দেব এবং তাদের কিছু আত্মীয় পৌঁছায়। জয়দেব তাদের মেয়ে শ্বেতার মাথার উপর হাত রাখে এবং বলে সব কিছু ঠিক হয়ে যাবে মা। আর নিজের বৌমাকেও বলে যে তুমি চন্দনপুর চলে এসো, পুরো পরিবার মিলেমিশে ভালোভাবে থাকবো। কিন্তু অম্বিকা চন্দনপুরে যেতে চাইছিল না। সে চাইছিল যে ওই সম্পত্তিটা বিক্রি হয়ে যাক, কারণ শুভঙ্করের শেষ ইচ্ছা সেটাই ছিল যে সে ওই সম্পত্তিটা বিক্রি করে দিক। কিছুদিন পর আবার চন্দনপুর থেকে জয়দেবের ফোন আসে। সে অম্বিকাকে বলে শুভঙ্কর চলে গেছে 3 মাস হয়ে গেল। ওর যে একটা অপূর্ণ ইচ্ছা ছিল এই সম্পত্তিটা বিক্রি করার, তার জন্য আমি একজন দালাল খুঁজে পেয়েছি। তুমি পারলে পরশু চলে এসো বৌমা, এই সম্পত্তিটা একসাথে বিক্রি করে দিও যদি সঠিক দাম পাও। কিন্তু অম্বিকা বলে আপনার যা কমিশন লাগবে আপনি রেখে দেবেন এবং বাকি টাকা আমাকে ট্রান্সফার করে দিন। তখন জয়দেব বলে ব্যাপারটা টাকার নয়, শুভঙ্কর আমার ছেলের মতো ছিল, আমার কোনো কমিশন লাগবে না। আমি চাই যে ওর শেষ ইচ্ছা অনুযায়ী যা টাকা আসবে সেটা তুমি নিয়ে যাও, বাচ্চার পড়াশোনার জন্য খরচ করো বা নিজের জীবনকে ভালো করার জন্য কাজে লাগাও। তোমার ক্ষতি তো আর কখনো পূরণ হবে না। এরপর অম্বিকা শ্বেতাকে বলে শ্বেতা, তুমি তোমার বন্ধুদের বাড়িতে থাকবে, আমি চন্দনপুর যাচ্ছি, সম্পত্তির একটা ডিল আছে, 2 দিনের মধ্যে আমি ফিরে আসব। কিন্তু শ্বেতা মানে না। সে বলে আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে হবে আর আমার বাবার ছোটবেলার বাড়ি দেখতে হবে। বাবাকে আমি একা ছেড়ে দিয়ে দেখেছিলাম, তিনি আর ফিরে আসেননি। তুমিও যদি আর ফিরে না আসো আমি কোথায় যাব? অম্বিকা তখন সেখানে দুর্বল হয়ে পড়ে। বাবা ছাড়া মেয়ে। এরপর সে শ্বেতার সাথে চন্দনপুর যেতে রাজি হয়ে যায়। চন্দনপুর যাওয়ার পথে মা মেয়ে দুজনে খুব মজা করে। তারপর যখন সে চন্দনপুর পৌঁছায়, মনে হচ্ছিল যেন বাড়ির ভেতর থেকে সে দূর থেকে শুভঙ্করকে দেখতে পাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে দীপিকা নামের একটি মেয়ে চলে আসে। তাকে দেখে সে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়। আসলে ভুলটা অম্বিকারই ছিল। সে ক্ষমা চায়,
কিন্তু সেখানে যে চাকর ছিল বিকাশ, সে বলে, ম্যাডাম, আপনার কোনো ভুল নেই, এই মেয়েটা এখানে ওখানে ঘুরে বেড়ায়। দীপিকা বিকাশেরই মেয়ে ছিল, কিন্তু বিকাশের স্ত্রী এই দুজনকে ভালো চোখে দেখত না। সে নিজের মেয়েকে বলে, এদের থেকে দূরে থাকবি, কারণ তার স্ত্রী জানতো যে এই মেয়েটা শুভঙ্করেরই মেয়ে, যাকে গ্রামের ভালোর জন্য বলি দেওয়া উচিত ছিল, কিন্তু শুভঙ্কর তাকে লুকিয়ে রেখেছিল। আর এখন গ্রামে এই কথাটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল। এরপর আমরা দেখি অম্বিকা বাড়ির ভেতরে যায় এবং আবার সেই ডিলটার ব্যাপারে জয়দেবের সাথে কথা বলে যে দালাল কখন আসবে। জয়দেব বলে কাল এসে যাবে। সে বাড়ির মাঝখানে একটি কালী মন্দির দেখতে পায়, যা 40 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। বিকাশ বলে, মা যখন কাউকে স্বপ্নে দর্শন দেন, কেবল তখনই এই কালী মন্দির খোলা হয় এবং আবার পুজো হয়, কিন্তু গত 40 বছরে মা কাউকেই দর্শন দেননি। এরপর তারা খাওয়া দাওয়া করে। এর মধ্যে দীপিকা আর শ্বেতার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ওরা দুজনে একসাথে ছবিও আঁকছিল। দীপিকা শ্বেতার আঁকা সেই গাছের ছবিটা দেখে ফেলে, যা ছিল ওই রাক্ষসে গাছেরই ছবি। ওই রাক্ষসে গাছ। দীপিকা বলে, তুমি কি কখনো সেই রাক্ষসে গাছের কাছে গিয়েছিলে যে এই গাছের কথা জানলে? শ্বেতা বলে, আমি তো কখনো যাইনি, এটা আমি এমনি এঁকেছি। শ্বেতা বলে, আমার এই গাছটা দেখতে হবে, আর জেদ করতে থাকে। দীপিকা বলে, ওই গাছের কাছে যাওয়া বারণ, মা আমাকে খুব মারবে। তবুও সে যখন জেদ করে, সে তাকে সেখানে নিয়ে যায়। গাছটির কাছে যাওয়ার আগেই সেখানে অনেক তাবিজ আর নানা জিনিস বাঁধা ছিল, যে কারণে সে তা এগোতে পারছিল না। সে দূর থেকেই দেখছিল। দীপিকা বলে, রাক্ষসটা আমাদের দেখে ফেলবে, যদিও আমাদের দেখে ফেলে তাহলে ও আমাদের আর পিছু ছাড়বে না, তারপর আমাদের জঙ্গলে নিয়ে যাবে। ঠিক তখনই আমরা দেখি পেছন থেকে অম্বিকা এসে পড়ে আর দুটো বাচ্চাকেই বকাবকি করে বলে, তোমাদের দুজনকে এখানে আসতে কে বলেছে? তখন দীপিকা বলে, দিদি তো জেদ করেছিল, ওর এটা দেখার ইচ্ছা ছিল, তাই আমি নিয়ে এসেছি। ঠিক তখনই আমরা দেখি দীপিকার মা আসে আর তাকে খুব মারে। তখন আমরা দেখি দীপিকার ঋতুস্রাব মানে পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল। অম্বিকা তখন বলল, কংগ্রাচুলেশনস, তোমার মেয়ের পিরিয়ডস হয়েছে, সেলিব্রেট করো। তবুও তার মা রেগেছিল আর তাকে মারতে মারতে নিয়ে যায়। তখনই আমরা দেখি যে শ্বেতা বলে, পিরিয়ড হলে সবাই সেলিব্রেট করে কেন? তখন অম্বিকা বলে, অনেক পশ্চিমা দেশেও মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা করা হয়, আর ভারতেরও অনেক আদিবাসী গোষ্ঠী এবং অনেক জায়গায় এটা পালন করা হয়। এটা তো উদযাপনেরই বিষয়, কিন্তু জানি না ওর মা ওকে কেন মারছে। আর আমরা দেখি যে দীপিকার মা খুব ভয় পেয়েছিল, সে মা কালীর নাম করছিল। সে হাবেলির একটি ঘরে নিজের মেয়ে দীপিকাকে বন্ধ করে দেয় এবং বলে, রাতে আমি যখন আসবো তখন পর্যন্ত তুই এখানেই থাকবি আর দরজা বন্ধ রাখবি। বাচ্চাটি ওখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর রাতে আমরা দেখি সেই পিশাচ, সেই রাক্ষস ঘরের ভেতরে আসে এবং নিজের শিকড় দিয়ে বাচ্চাটিকে ধরে ফেলে আর জঙ্গলের দিকে তাকে নিয়ে চলে যায়। তারপর যখন তার মা ওখানে পৌঁছায়, সেই কাঁদতে শুরু করে, কারণ দৈত্যটা তার বাচ্চাকে নিয়ে গেছে। এরপর সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে, আমি জানতাম এটাই হতে চলেছে, কারণ আপনি যাকে ঘরে রেখেছেন সেই শ্বেতা আর কেউ নয়, এই বংশেরই মেয়ে, যাকে বলি দেওয়া উচিত ছিল, আর আজ ওর জন্যই আমার মেয়েটা চলে গেল। রাতে জঙ্গলের দিকে কেউই যেতে চায় না, কারণ যেই যায় সে আর ফিরে আসে না। তখন আমরা দেখি জয়দেব আর পুরো গ্রামের লোক জড়ো হয়ে গিয়েছিল, পুলিশও এসেছিল। তখন জয়দেব বলে যে গ্রামে এরকম অনেক মেয়ে গত 2-3 মাস ধরে নিখোঁজ হচ্ছে, কিন্তু 2 দিন পর তারা আবার ফিরে আসছে, তাই আমরা কোনো কেস করি না। এই মেয়েটিও ঠিকই ফিরে আসবে, কিন্তু রাতে জঙ্গলে যাওয়া নিরাপদ নয়। কিন্তু যখন আমরা দেখি যে সবাই শ্বেতাকে দোষারোপ করছিল, তখন অম্বিকা একাই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার সাথে সেই পুলিশ অফিসারও যান। জঙ্গলটা খুব ঘন আর ভয়ঙ্কর ছিল। জায়গায় জায়গায় আমরা দেখি যে রাক্ষসটা জাল পেতে রেখেছে, কিন্তু দীপিকাতে সেখানে কোথাও পাওয়া গেল না। জায়গায় জায়গায় আমরা দেখি সেই রাক্ষসের বশ করা শয়তানরা ছিল, যারা অম্বিকা আর ওই পুলিশ অফিসারকে দেখছিল। রাতে মেয়েটিকে পাওয়া যায় না। এরপর আমরা দেখি যে অম্বিকা বাড়ি ফেরে। শ্বেতা তাকে জিজ্ঞেস করে, মা, এই সব কিছু কী হচ্ছে? অম্বিকা তখন এই বাড়ি এবং চন্দনপুরের গল্প শোনায়। সে বলে, তোমার তো রক্তবীজের কথা মনে আছে তাই না? আমি যে গল্পটা তোমাকে শুনিয়েছিলাম,
আসলে রক্তবীজের যে রক্ত বেরোচ্ছিল, মা কালী তার প্রতিটি ফোঁটা পান করে নিচ্ছিলেন, কিন্তু এক ফোঁটা রক্ত এই চন্দনপুরে এসে পড়েছিল এবং সেই রক্তের এক ফোঁটা থেকেই একটি রাক্ষসের জন্ম হয়েছিল। কিন্তু তার মধ্যে মা কালীকে হারানোর মতো সাহস ছিল না। তখন সেই রাক্ষসী চন্দনপুরের প্রতিটি মেয়েকে অপহরণ করতে শুরু করে এবং তাদের গর্ভে নিজের বীজ রোপণ করতে লাগলো, যাতে তার থেকে যে শয়তান রাক্ষস জন্ম নেবে সেই পৃথিবীকে শেষ করে দেবে। কিন্তু মা কালী যখন এটা জানতে পারলেন, তিনি তার এক পরম ভক্তকে পাঠিয়েছিলেন। সেই যে রাক্ষস আমসচ, সে জানতে পেরে গিয়েছিল যে এই পরম ভক্ত তাকে শেষ করে দেবে, তাই সে উধাও হয়ে গিয়েছিল। এরপর কিছুদিন বাদে সেই পরম ভক্তের একটি মেয়ে সন্তান হয়। যখন সে 12 বছরের হয়, তখন আমসচ চুপি চুপি তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজে বীজ রোপণ করে দেয়। এই পরিস্থিতিতে মা কালীর সেই পরমদূত এক ধর্ম সংকটে পড়ে গিয়েছিলেন। যদি তিনি তার মেয়েকে মেরে ফেলেন, তাহলে আমসচের বংশ তো শেষ হয়ে যাবে, কিন্তু তার নিজের মেয়েও মারা যাবে। আমসচ জানত যে মা কালীর দূতের সন্তানের গর্ভেই যে বীজ সে রোপণ করেছে, তা থেকেই সেই রাক্ষস জন্ম নেবে। কিন্তু ভগবানের সেই পরম ভক্ত এমন এক পথ বেছে নিলেন, যা দেখে পুরো গ্রামের লোক হতবাক হয়ে গেল। তিনি গ্রামের ভালোর জন্য নিজের মেয়েরই বলি দিয়ে দিলেন। এর সাথে সাথে আমসচের উদ্দেশ্য পূরণ হলো না। যেদিন এটা হয়েছিল সেদিন কালী পুজো ছিল এবং সেই দিনই তিনি বলি দিয়েছিলেন। এখন এটাই মানা হয় যে আমরা তারই বংশধর, অর্থাৎ শুভঙ্কর তোমার বাবা, আমি, আর সেই হিসাবে তুমিও। তুমি হলে সেই মেয়ে যাকে বলি দেওয়া উচিত ছিল। আমরা এই প্রথাটা তোমার ওপর কখনো আসতে দিইনি। যখন তোমার কলকাতায় জন্ম হয়েছিল, আমরা বাচ্চাও বদলে দিয়েছিলাম যখন তোমার দাদু দেখতে এসেছিলেন। সবাই জানতো যে তুমি একটি ছেলে, কিন্তু আমরা এখন আবার সেই গ্রামে এসে পড়েছি। দীপিকাকে পেলেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। পরের দিন সকালে আমরা দেখি যে দীপিকা ফিরে এসেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ঋতুস্রাব পিরিয়ডস বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশি তদন্তের জন্য জয়দেব পুলিশকে নিয়ে সেই প্রত্যেকটা মেয়ের বাড়ি গিয়েছিল যারা ফিরে এসেছিল। সবারই ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছিল আর কারোরই কিছু মনে ছিল না। এরপর সেই দিন রাতে আমরা দেখি যে শ্বেতার পেটেও খুব ব্যথা করছিল, আর রাতে আমরা দেখি যে অম্বিকা তাকে গল্প শোনাতে শোনাতে নিজের খাটে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে গিয়ে একটা লকিং চেয়ারে বসে পড়ে। এরপর রাতে আমরা দীপিকাকে দেখি, যাকে রাক্ষসটা বশ করে নিয়েছিল। সে শ্বেতার ঘরে আসে আর তাকে নিজের সাথে খেলার জন্য ডাকে। শ্বেতা তখন কিছুই জানতো না। শ্বেতা উঠে চলে যায়, আর গ্রামের প্রত্যেকটা মেয়েকেই সেই রাক্ষস আমসচ বশ করে নিয়েছিল। হঠাৎ করে অম্বিকার ঘুম ভেঙে যায়। সে তার মেয়েকে দেখতে পায় না এবং দেখে যে বিছানায় সামান্য রক্ত লেগে আছে। সে বুঝতে পারে যে শ্বেতার পিরিয়ড শুরু হয়ে গেছে। সে ছুটতে ছুটতে সেই জঙ্গলের দিকে যায় এবং দেখতে পায় যে অন্য মেয়েরা তার মেয়ের চুল ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি যে একজন বৃদ্ধা মহিলা আসেন এবং মেয়েগুলোকে থামান। তিনি শ্বেতাকে ছাড়িয়ে দেন, আর অম্বিকা শ্বেতাকে নিয়ে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছিল। ঠিক তখনই আমসচের বশ করা ওই মেয়েগুলো তাদের ওপর হামলা করে। কোনো ক্রমে অম্বিকা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। মেয়েরা গাড়িটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমরা দেখি যে তারা শ্বেতাকে নিয়ে যাচ্ছিল এবং তাদের পথের মাঝে জয়দেব দাঁড়িয়েছিল। সেই যে শ্বেতাকে নিয়ে যাচ্ছিল, অজ্ঞান হওয়ার আগে অম্বিকা শুধু সেটুকুই দেখতে পায়। এরপর আমরা দেখি পরের দিন গ্রামবাসীরা বলতে থাকে যে ম্যাডাম অম্বিকা এবং শ্বেতা নিখোঁজ হয়ে গেছে। অম্বিকাকে সেই বৃদ্ধা মহিলাই বাঁচিয়েছিলেন। অন্যদিকে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে জয়দেবের ওপর, কারণ সে প্রত্যেকটি মেয়ের সাথে দেখা করছিল এবং মনে হচ্ছিল যেন তাদের ওপর প্রভাব বিস্তার করছিল। জয়দেবের অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে সেই পুলিশের ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে আর সেই জঙ্গলের দিকে যায়। আর জয়দেব তখন পুলিশের সামনে আসে, কিন্তু জয়দেব পুলিশের প্রত্যেককে মেরে ফেলে। সে শুধু ওই পুলিশ অফিসারটির সাথে কথা বলে এবং বলে, তুই জানিস না আমি কে? আমি সেই আমসচের এক দূত। ওই আমার ভগবান, আর এটাই ছিল আমার পরিকল্পনা। আমি 20 বছর ধরে শুভঙ্করের পরিবারের ওপর নজর রাখছিলাম। অন্যদিকে সেই বৃদ্ধা মহিলা পুরো গল্পটা শোনান। যেদিন শুভঙ্করের বোন জন্মেছিল, সেদিন যে দেবীরূপী মেয়েটি ছিল, সে ওই বাচ্চাটির বলি দিতে অস্বীকার করে এবং বলে যে কখনোই মা কালী চাইবেন না যে তার কোনো মেয়ের বলি হোক। তখনই জয়দেব, যে তাদের কাকা ছিল, সে এগিয়ে আসে এবং আমাকে ওখান থেকে সরিয়ে নিজেই মা কালীর তরোয়াল হাতে তুলে নেয় আর ওই বাচ্চাটির বলি চড়ায়। এতে সে গ্রামে অনেক সম্মান পায়। পরে সে আমার সাথে দুষ্কর্মও করে এবং ধীরে ধীরে এই গ্রামের পঞ্চায়েত প্রধানও হয়ে যায়। আর পরে শুভঙ্করের বাবাকেও ওই মেরেছে যাতে তোমরা গ্রামে আসো এবং সে তোমার মেয়ের বলি চড়াতে পারে। মা কালীর পরম ভক্ত আমিই ছিলাম, কিন্তু আজ আমি পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। তো
তোমাকে যদি ওকে হারাতে হয় আর নিজের মেয়েকে ফিরিয়ে আনতে হয়, তাহলে তোমার মা কালীর আশীর্বাদ লাগবে। মা কালীর দরজা তুমি খোলো, 40 বছর পর তুমি পুজো করো, মা তোমাকে অবশ্যই শক্তি দেবেন, না হলে তুমি গিয়ে ওই রাক্ষসের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। এরপর মা কালীর পুজো হয়, যেখানে আমরা দেখি মা কালী অম্বিকার পুজোয় প্রসন্ন হন এবং নিজের ভক্তের সন্তানকে বাঁচানোর জন্য তিনি তার মধ্যে নিজের অংশ ছেড়ে দেন। এরপর আমরা দেখি যে সে জঙ্গলে যায় তার মেয়েকে ছাড়ানোর জন্য, এবং জঙ্গলে আমোসোচের দূত আর মা কালীর ভক্ত মুখোমুখি হয়, অর্থাৎ জয়দেব আর অম্বিকা। জয়দেব অম্বিকাকে খুব মারে, তার হাড়গোড় ভেঙে যায়। যখন সে নিচে পড়ে যায় আর তার মাথা থেকে রক্ত বেরোয়, তখনই মা কালী তার শরীরে প্রবেশ করেন। এরপর মা কালী আমসোচকে বধ করেন। এরপর সে নিজের মেয়েকে ছাড়িয়ে নিয়ে যখন গ্রামে ফিরে আসে, তখন আমরা দেখি সেই বৃদ্ধা মহিলাটি বলেন যে আমসোচ তোমার মেয়ের ভেতরে বীজ রোপণ করে দিয়েছে, আমাদের কাছে একটাই উপায় আছে, না হলে রাক্ষস জন্মে যাবে, একে বলি দিতে হবে। তখন আমরা দেখি অম্বিকা বলে, মা এই তুমি কি পরীক্ষা নিচ্ছ? যদি তোমার এটাই ইচ্ছা হয় তাহলে তাই হোক। সে কাঁদতে কাঁদতে নিজের মেয়ের ওপরে তরোয়াল তোলে আর মেয়েকে মারতে যাবে, ঠিক তখনই তার চোখ থেকে অশ্রু মাটিকে পড়ে আর এক অলৌকিক ঘটনা ঘটে। আমরা দেখি যে মেয়েটির গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়, সে যেন আকাশে বিলীন হয়ে যায় এবং মা কালী তাদের ওপর কৃপা করেন। তিনি আসলে তার ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। আর এর সাথেই মা সিনেমার ব্যাখ্যাও শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে আমাদের সাপোর্ট করুন, তাহলে আমরা এই রকম চমৎকার সব সিনেমার ব্যাখ্যা সবার আগে আপনাদের জন্য নিয়ে আসতে থাকব।